ওকে, সো এখন এখানের জন্য আমরা যদি দেখি রাফিন, আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন ভাবে আঁকবো বলতো? ফার্স্টে একটা বল বাউন্স করার জন্য প্রথমে তার কি হতে হবে, ম্যাক্সিমাম হাইটে থাকতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এন্ড তুমি কোন ডিরেকশনটাকে পজিটিভ ধরবা? উপরে আপওয়ার্ডটাকে পজিটিভ ধরবা নাকি ডাউনওয়ার্ডটাকে পজিটিভ ধরবা? আপওয়ার্ডটা। ওকে, সো তুমি আপওয়ার্ডকে পজিটিভ ধরতেছো, সো তার মানে অটোমেটিক্যালি ডাউনওয়ার্ড হয়ে যাবে নেগেটিভ। আর ইনিশিয়ালি সে থাকবে ম্যাক্সিমাম হাইটে, which means the displacement at time t equal to 0 will be maximum। আচ্ছা, তো এখন গ্রাফটা কেমন হবে? বলটা যদি রিলিজ করো তুমি ম্যাক্সিমাম হাইট থেকে, তখন বলটা কি করবে, নিচের দিকে নামবে না? হুম। নিচের দিকে কি করবে, অ্যাসেলারেট করবে নাকি? হ্যাঁ। তো তাহলে এই যে লাস্ট দিন কাবিও আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে অ্যাসেলারেটিং টুয়ার্ডস, যে কনস্ট্যান্ট অ্যাসেলারেশন টুয়ার্ডস আর রেফারেন্স পয়েন্ট, তো এইটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হয়? এরকম শেপে, কার্ভ। হ্যাঁ। এমন একটা ডাউন স্লোপিং কার্ভ, তাই তো? আচ্ছা, তো তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা কি বলছিলাম না, যে প্রত্যেকটা সেপারেট সেপারেট সিচুয়েশনের জন্য শিখে দেন একসাথে আমরা এগুলাকে কি করব, ইনকর্পোরেট করব। ওকে, সো নাও হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, দেখো ফার্স্ট অফ অল এখানে কি করতেছে, দ্য অবজেক্ট ইজ অ্যাসেলারেটিং ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। কেন অ্যাসেলারেট করতেছে বলটা? তাকে উপর থেকে রিলিজ করলে কেন সে নিচের দিকে অ্যাসেলারেট করবে? কে তাকে নিচের দিকে অ্যাসেলারেট করাচ্ছে? ওয়েট। ওয়েট। সো তাহলে ওয়েট ইজ দ্য আনব্যালেন্সড ফোর্স অর দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য বল, সো যার জন্য বলটা কি করবে, অ্যাসেলারেট করবে, তাই তো? হ্যাঁ। তো তাহলে দিস ইজ হোয়াট উইল হ্যাপেন, কি জিনিস, সে অ্যাসেলারেট টুয়ার্ডস, এমন আসলো, তাই তো? তো এখন বলটা যে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আসে সে কি করে, অল্প একটু টাইম হলেও সে গ্রাউন্ডের সাথে অ্যাকচুয়ালি কন্ট্যাক্টে থাকে, বুঝছো? যে বলটা কি হয়, যে বল যখন নাকি বাউন্স করে আমরা যদি স্লো মোশনে দেখি তখন কি দেখবো, এই যে মনে করো এটা হলো ফ্লোর, তো এই বলটা প্রথমে অরিজিনাল শেপ হলো এরকম, কিন্তু বাউন্স যখন করবে তখন বলটা কি হয়ে যায়, একটু চ্যাপ্টা হয়ে যায়, বুঝছো? বলটা কি হয় যখন বাউন্স করে, বলটা একটু ডিফর্ম হয়, দেন আবার এই ডিফরমেশনটা রিলিজ করে সে, সো তখন যখন নাকি ডিফর্ম হবে এন্ড ডিফরমেশনটা এরকম রিলিজ করবে ততক্ষণ সে কি আছে, গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে না, বলো তো রাফিন? হ্যাঁ। তো তাহলে দেয়ার উইল বি আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যেটা সে কি আছে, গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে। এন্ড হোয়াট হ্যাপেন্স, যখন বাউন্স করে তখন কি হয়, কিছু এনার্জি আমাদের হিট এন্ড সাউন্ড এনার্জিতে কনভার্ট হবে না? হ্যাঁ। ওকে, তো তাহলে কিছু এনার্জি যদি হিট এন্ড সাউন্ডে কনভার্ট হয়, সো এখন সে কি হবে, সে বাউন্স ব্যাক করে আগের যে অরিজিনাল হাইট থেকে যেখান থেকে তাকে রিলিজ করা হয়েছিল বা ড্রপ করা হয়েছিল, সে কি ওই হাইট পর্যন্ত রিচ করতে পারবে? না। তো তাহলে ওখানে থেকে একটু কম রিচ করবে, তাই তো? তখন সে কি হ্যাঁ। করে, বলটা ডিসিলারেট অ্যাওয়ে, ঠিক আছে, কোন একটা পয়েন্টের থেকে সে কি করতেছে, ডিসিলারেট করতেছে। সো ডিসিলারেট করে সে কি করলো, ম্যাক্সিমাম হাইটে গেল, দেন ম্যাক্সিমাম হাইট থেকে আবার নামতে সময় কি একই কাহিনী, তাই তো? যে ম্যাক্সিমাম হাইট থেকে হুম। তার নামতে আবার কি করবে, অ্যাসেলারেশন টুয়ার্ডস এর যেমন গ্রাফ ওরকম শেপ হবে। বুঝতে পারতেছো রাফিন কি বললাম? হ্যাঁ। তো তাহলে এরকম, দেন আবার যখন নাকি গ্রাউন্ডে হিট করলো, দেয়ার উইল বি আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম দ্যাট দ্য বল উইল বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, যে ইম্প্যাক্ট টাইম, দেন আবার সে বাউন্স ব্যাক করে একটা সার্টেন হাইট উপরে উঠলো। আগে থেকে কম উঠছে কেন, বিকজ কিছু এনার্জি সে লস করে ফেলছে। দেন আবার বাউন্স করলে কিছু টাইম সে কন্ট্যাক্টে থাকবে আবার, তো এইভাবে করে চলতে থাকবে নাকি, ইভেনচুয়ালি ইট উইল কাম টু রেস্ট। মনে করো এখানে আমরা রেস্টে নিয়ে আসলাম। সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, যেটা নিয়ে তোমার কোনো সমস্যা নাই। তো এটাতে তো কারো কোনো প্রবলেম নাই আছে, এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর আ বাউন্সিং বল, এরিক, তোমাকে এটাতে কোনো প্রবলেম আছে?
না ভাই। ওকে, সো তাহলে দিস ইজ হোয়াট দ্য বাউন্সিং বলস ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ উইল লুক লাইক, যে আস্তে আস্তে তার হাইটটা কমতেছে, ম্যাক্সিমাম হাইট যেটা রিচ করে ওটা কমতেছে। মতখর বুঝতে পারতেছো? ওকে, সো এখন আমরা যদি দেখি নাও ভেলোসিটি টাইম গ্রাফ, আমরা একটা কাজ একটু করে নিব। কি কাজ? যে টাইম গুলা যেন সেম থাকে, তো এর জন্য আমরা একটু এখানের জন্য কয়েকটা সেকশন ওরকম এঁকে নেই। ম্যাক্সিমাম হাইটের পয়েন্টটাও ইম্পর্টেন্ট। রাফিন বলো তো, এট ম্যাক্সিমাম হাইট বা এট টার্নিং পয়েন্ট ভেলোসিটি কত হয়? 0। 0। ভেরি গুড। তাহলে আমরা এখানের মধ্যে দেখতে থাকি। মাশরিকের কি এই বাউন্সিং বলের গ্রাফগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল? মাশরিক? ওকে, ভেরি গুড। তাহলে প্রবলেম না থাকলে দিস উইল বি লাইক আ রিভিশন ফর ইউ। আচ্ছা, এখানের জন্য আমাদের আর সেকশন গুলি বাড়াইলাম না, বিকজ ইভেনচুয়ালি সেম ব্যাপারটাই ফলো করবে। ওকে, ইভেনচুয়ালি সেম জিনিসটাই ফলো করবে। তো তো এর জন্য আমাদের অলরেডি ভিডিওতে দেখানো আছে, জাস্ট প্যাটার্নটা বা লজিকটা বুঝাই দিলেই হোপফুলি তোমরা পারবা। ওকে, সো নাও সি রাফিন, যে একদম ম্যাক্সিমাম হাইটে যে ইনিশিয়ালি যখন নাকি বলটাকে হোল্ড করে ধরে রাখা হয়েছে, ওই সময় তার ভেলোসিটিটা কত? 0। 0। ভেরি গুড। ওই সময় তার ভেলোসিটি 0। এখন যখন নাকি বলটাকে রিলিজ করা হবে, বলটা কি করবে? নিচের দিকে অ্যাসেলারেট করবে না বলো তো? হ্যাঁ, মানে কি, দ্য বল উইল স্টার্ট মুভিং ডাউনওয়ার্ডস, এন্ড যত নিচে যাবে তত তার ভেলোসিটি কি হবে? বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। সো ডাউনওয়ার্ড ডিরেকশনে বাড়বে। এখন যে অ্যাসেলারেশনটা হচ্ছে, এই অ্যাসেলারেশনটা কি কনস্ট্যান্ট নাকি অ্যাসেলারেশনটা চেঞ্জ হচ্ছে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কেন? বিকজ দিস ইজ দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হুইচ ইজ 9.81, রাইট? আমরা ও লেভেলস এ পড়ছি হ্যাঁ, 10, বাট এ লেভেলস এর থেকে এখন আমরা ফিজিক্স এর জন্য পড়বো 9.81, M1 এর জন্য পড়বো 9.8। ঠিক আছে? সো ভেলোসিটিটা কি করবে? দ্য ভেলোসিটি উইল ইনক্রিজ। কোন ডিরেকশনে? নেগেটিভ ডিরেকশনে, বিফোর ইট হিটস দ্য গ্রাউন্ড। এখন যখন নাকি গ্রাউন্ডে হিট করবে, হোয়াট উইল হ্যাপেন? গ্রাউন্ডে হিট করলে ফার্স্টে বলটা কি করবে? ইট উইল ডিসিলারেট টু রেস্ট, দেন সে যে ডিফর্ম হবে না, ডিফর্ম হলে কি হবে? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আসবে। এই যে দেখো রাফিন, ব্যাপারটা কেমন হচ্ছে? ব্যাপারটা হলো এরকম, এটা হলো ফ্লোর। তো এই তোমার ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ভেলোসিটি ছিল ভি, ঠিক আছে? এখন বলটা যখন নাকি গ্রাউন্ডে হিট করলো, হিট করার পর সে কি হবে? ডিফর্ম হবে।
সো ডিফর্ম হলে তার মধ্যে কি এনার্জি স্টোর হবে? ইলাস্টিক পটেনশিয়াল। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। এখন যখন নাকি বলটা আবার বাউন্স ব্যাক করবে, তো তখন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটাকে আবার কি করবে? সে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে না? হ্যাঁ। তো তাহলে হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, যে এনার্জি ট্রান্সফারের ব্যাপারটা যদি দেখে রাখি, কি হবে? একদম ম্যাক্সিমাম হাইটে সব এনার্জি কি জিপি, যখন রিলিজ করে দিব নিচে নামতে থাকবে, মানে যত হাইট কমবে জিপি তত কমবে, এন্ড জিপিটা তাহলে কিসে কনভার্ট হচ্ছে? কাইনেটিক এনার্জিতে, তাই না? হ্যাঁ। ওকে, সো এখন সে গ্রাউন্ডে হিট করবে কি দিয়ে? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দিয়ে সে গ্রাউন্ডে হিট করলো। কিন্তু এই কাইনেটিক এনার্জির কিছু কিছু এনার্জি কি, যে হিট এন্ড সাউন্ডে লস হয়ে গেছে। সো তাহলে কিছু কিছু হিট এন্ড সাউন্ডে লস হয়ে গেছে, বাকিটুকু কি হয়েছে? বলের ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর ছিল, রাইট? হুম। এরপর বলটা যখন নাকি আবার বাউন্স ব্যাক করবে, যে বলটা যখন নাকি ডিফরমেশনটা থেকে আবার সরে এসে অরিজিনাল শেপে ফেরত আসবে, তখন কি হবে? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা আবার কাইনেটিক এনার্জিতে ফেরত যাবে, তাই তো? হ্যাঁ। তো ওই কাইনেটিক এনার্জি দিয়ে সে আবার কি করবে? উপরে ওঠা শুরু করবে। এন্ড যত সে উপরে উঠবে তত কি হবে? তার ভেলোসিটি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। কেন? বিকজ ইট ইজ গোয়িং এগেইনস্ট গ্র্যাভিটি, তাই না? যে সে যাচ্ছে উপরে কিন্তু অ্যাসেলারেশন নিচে, সো তাহলে কি ভেলোসিটির উল্টা ডিরেকশনে যদি অ্যাসেলারেশন হয়, দেন ওটাকে আমরা কি বলি? ডিসেলারেশন বলি। সো হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, দেখো তার এই ইম্প্যাক্ট টাইমের মধ্যে, কাহিনীটা কি হচ্ছে? বলটা ইম্প্যাক্ট টাইমের মধ্যে ডিসেলারেট করলো, দেন আবার আপওয়ার্ড একটা ভেলোসিটি গেইন করলো। দেন এই সময় সে কি, এই যে এই পয়েন্টে মাত্র একটা ক্রস দিলাম না, এই পয়েন্টে সে কি করবে? দ্য বল ইজ নাও স্টার্টিং টু গো আপওয়ার্ডস, ঠিক আছে? ওই পয়েন্টে বলটা কি করা শুরু করলো? গ্রাউন্ডের সাথে যে কন্ট্যাক্টে ছিল, ওই কন্ট্যাক্ট টাইম শেষ। এখন সে আবার কি করবে? উপরে ওঠা শুরু করবে, তাই না রাফিন? হ্যাঁ। যত উপর উঠবে তত সে কি করবে? ডিসেলারেট করবে। সো ডিসেলারেট করে সে একদম ম্যাক্সিমাম হাইটে, এই যে এটা কি ম্যাক্সিমাম হাইটের পয়েন্টটা না? এই যে ম্যাক্সিমাম হাইটের পয়েন্টটা, একদম ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি হবে কত? 0 নাকি? হ্যাঁ। তো তাহলে ওই পয়েন্টে ভেলোসিটিটা কি হলো? 0 হলো। দেন ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0, এরপরে কি সেম ব্যাপারটাই আবার কন্টিনিউ হবে না? বলটাকে ড্রপ করার পর থেকে যেমন হইতেছিল ওই জিনিসটাই আবার কন্টিনিউ হবে না? কি হবে? হুম। ওখানের যে জিপি আছে ওই জিপিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। যত নিচে যাবে জিপিটা তত কেইতে গেল, গ্রাউন্ডে হিট করলো, কিছু কাইনেটিক এনার্জি গট কনভার্টেড টু হিট এন্ড সাউন্ড, দ্য রেস্ট অফ দ্য কাইনেটিক এনার্জি গট স্টোরড অ্যাজ হোয়াট? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। দেন বলটা যখন নাকি ডিফরমেশনটা শেষ করে আবার অরিজিনাল শেপে ফেরত আসলো, দ্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি উইল অ্যাগেইন গেট কনভার্টেড টু হোয়াট? The elastic potential energy will again get converted to kinetic energy. So ওইটা দিয়ে সে আবার উপরে যাবে, যত উপরে যাবে কাইনেটিক থেকে আবার জিপি তে যাবে, and this sort of energy transfer will be continued until all the energy will get lost as heat and sound. বুঝতে পারছো রাফিন? হ্যাঁ। তো তাহলে এই ব্যাপারটাই কন্টিনিউ হতে থাকবে, যে সে আবার গ্রাউন্ডে এসে হিট করলো, বাট আগের থেকে কম ভেলোসিটিতে। দেন এখন আবার সে কি করবে? রিবাউন্ড করবে। এই যে যতক্ষণ গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকবে তখন সে আপওয়ার্ড একটা ভেলোসিটি গেইন করলো, দেন अगेन সে এরকম ডিসেলারেট করে এরপর আবার সে এরকম ডিসেলারেশন করে এই যাবে, এই যে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0, দেন আবার এই একটা ভেলোসিটি পাইলো, দেন এইভাবে করে কন্টিনিউ হইতে থাকবে। সো ভেলোসিটি টাইম গ্রাফটা কি এখন বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এখন যদি ভেলোসিটি টাইম গ্রাফটা বুঝো, এখন খেয়াল করো ভেলোসিটি টাইম গ্রাফ গুলার এই পয়েন্টগুলি, এই যে এই লাইন, এই লাইন, এই লাইন, এই
সেকশন গুলিতে বলটা কি করতেছে, বলটার উপর জাস্ট কি ফোর্স কাজ করতেছে বলো তো? গ্র্যাভিটি। শুধু ওয়েট, গ্র্যাভিটি, ওইটাই। তো তাহলে শুধু ওয়েট। শুধু ওয়েট কাজ করতেছে। তো তাহলে শুধু যদি তার উপরে ওয়েট কাজ করে, সো হোয়াট উইল হ্যাপেন? ওখানের মধ্যে আমাদের অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট না? হ্যাঁ। তো এর জন্য এই সবগুলি লাইন কিন্তু কি প্যারালেল টু ওয়ান অ্যানাদার। দেখছো যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দিবে না? তো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট গুলি যদি সমান হয়, তো তার মানে কি দা লাইনস উইল বি প্যারালেল টু ওয়ান অ্যানাদার। তো এখানের জন্য আমাদের কাজটা কি, অ্যাসেলারেশন টাইম গ্রাফ যদি আমরা দেখি, সো অ্যাসেলারেশন টাইম গ্রাফ যদি আমরা দেখি এখানে, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? তোমার এই রিজিয়ন গুলির জন্য যে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকা বাদে বাকি রিজিয়ন গুলোর সময় এভরি টাইম দ্য বল ইজ ইন ফ্রি ফল, ধরো এটা হোয়াইট কালার দিয়ে আঁকি, এই জায়গায় অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই জায়গায় অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই জায়গায় অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এভরি টাইম দ্য বল ইজ ইন এয়ার, শুধু তার উপর একটা ফোর্সই কাজ করতেছে, কি ফোর্স? ওয়েট, এন্ড দ্যাট উইল কজ ইট টু অ্যাসেলারেট অনলি ডিউ টু গ্র্যাভিটি। এন্ড যতক্ষণ এই যে এই রিজিয়নটা, এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নটা, এই রিজিয়নটা, এগুলি রিজিয়নে কি হচ্ছে, বলটা গ্রাউন্ডের সাথে ডিসেলারেশন। কন্ট্যাক্টে আছে। এক্স্যাক্টলি, ডিসিলারেশন বলতে পারো, আর আরেকটা ব্যাপার বলতে পারো কি শোয়েব, যে এখানে ওয়েট তো আছেই, প্লাস কি করতেছে, সে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে, উইচ মিন্স দেয়ার উইল বি আ নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? তো তাহলে এখানের মধ্যে কি আছে, ওয়েট তো আছে, সাথে আরেকটা কি ফোর্স আছে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। নাও যখন নাকি তুমি কোন একটা অবজেক্টকে তার ওয়েটের থেকে বেশি ফোর্সে গ্রাউন্ডে হিট করবা, হোয়াট উইল হ্যাপেন? দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স উইল বি গ্রেটার দ্যান ওয়েট, তাই তো? সো এখন এখানের জন্য আমাদের কি হয়, এখানের জন্য আমাদের এরকম স্পাইক দিয়েও দিতে পারো, অর কতজন কি দেয়, ফোর্সটাকে কনস্ট্যান্ট দেখায়। ফোর্সটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে না, বাট এরকম দেখাইলেও তোমাদেরটা কাটবে না। ওকে, সো তুমি এরকম স্পাইকি গ্রাফ দেখাইতে পারো, যে ভেলোসিটি টাইম গ্রাফের এখানে মধ্যে কি, এই গ্রাফটা দেখে মনে হচ্ছে কি, যে এই জায়গাটা মনে হচ্ছে যে অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট আপওয়ার্ড ডিরেকশনে। সো তখন কতজন কি দেয়, এরকম হরাইজন্টাল এমন লাইন দেয়। কিন্তু তুমি এরকম স্পাইক দিয়েও শো করতে পারো, যে যদি তুমি ভেলোসিটি টাইম গ্রাফটা এমন শো করো, তো এখানের মধ্যে বুঝাইতেছে কি, যে দ্য অ্যাসেলারেশন ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, অ্যাসেলারেশন একটা সার্টেন ভ্যালু আছে উইচ ইজ কনস্ট্যান্ট। আর তুমি এরকম স্পাইক দিলে পরে কি হবে, এটা বুঝাইতেছে যে যখন হিট করছে বা যখন নাকি একদম কন্টাক্ট পয়েন্টের মাঝামাঝি সময়ে, তখন কি অ্যাসেলারেশনটা ম্যাক্সিমাম, দেন আস্তে আস্তে গ্রাউন্ডের থেকে কন্টাক্টে ছুটে যাইতে সময় কি হবে, আবার ফোর্সটা কমে আসতে থাকবে, এমন টাইপের। সো যে কোন একটা ওয়েতে রিপ্রেজেন্ট করলেই হয়, বুঝছো? যে কোনো একটা ওয়েতে এই অ্যাসেলারেশন টাইম গ্রাফটা রিপ্রেজেন্ট করলেই হয়। তুমি যদি স্পাইকও দাও তাহলেও কাটবে না, তুমি যদি এরকম দাও, যে এরকম একটা স্ট্রেট লাইন, যে হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন দিয়ে এরকম রিপ্রেজেন্ট করো, তাইলে পরেও কাটবে না, বুঝছো? সো দোনোটা গ্রাফই তারা অ্যালাউ করে। তা এখন এইগুলা ছিল আমাদের কি, বাউন্সিং বলের গ্রাফ। বাউন্সিং বলের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, বাউন্সিং বলের জন্য ব্লু লাইন গুলি কোনটা মাসরিক, অ্যাসেলারেশন টাইম গ্রাফের জন্য। ইয়েস, সো অ্যাসেলারেশন টাইম গ্রাফের এই ব্লু লাইন গুলি কি রিপ্রেজেন্ট করতেছে, দা টাইম ওয়েন দা অবজেক্ট ইজ ইন কন্ট্যাক্ট উইথ দা গ্রাউন্ড। সো গ্রাউন্ডের সাথে যখন কন্ট্যাক্টে আছে, তখন রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে, আপওয়ার্ড না? সো তখন অ্যাসেলারেশনটা এর জন্য কি পজিটিভ অ্যাক্সিসে, তো এর জন্য অ্যাসেলারেশনটাকে পজিটিভ অ্যাক্সিসে এরকম শো করছে, বুঝছো? যে when the ball is hitting the ground, weight তো ফিক্সড, বাট সে যেহেতু একটা ইম্প্যাক্ট ফোর্স দিয়ে গ্রাউন্ডে হিট করতেছে, সো হোয়াট উইল হ্যাপেন, দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স উইল বি গ্রেটার দ্যান ওয়েট। সো এর জন্য দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি আপওয়ার্ডস। সো এর জন্য অ্যাসেলারেশনটা পজিটিভ অ্যাক্সিস, ওইগুলি ব্লু লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি। বুঝতে পারছো মাসরি?
মাশরিক কে শুনতে পাচ্ছ? ওকে, সো তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে নাকি আরো এক্সপ্লেন করতে হবে? ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে। সো তাহলে এইটা ছিল আমাদের কি বাউন্সিং বলের জন্য গ্রাফ। সো এখন কারো কি কোনো কনফিউশন আছে? মতখোর, পড়শিয়া? ভেলোসিটি টাইম গ্রাফে হুম, হরাইজন্টাল কেন হলো না? রেস্টে রেস্টে ফ্ল্যাট কেন হলো না? রেস্টে যে আছে, রেস্টের ওই পয়েন্টটা একদম ইনস্ট্যান্টেনিয়াস, বুঝছো? যে ম্যাক্সিমাম হ্যাঁ, হাইটে ভেলোসিটি জিরো হয় না, তো তাহলে ওখানে কি হচ্ছে, যে এটা একটা ট্রানজিশন পয়েন্ট। বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং, যে ভেলোসিটিটা আপওয়ার্ড ছিল, তো যত উপরে যাচ্ছে ভেলোসিটি কমতেছে 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 কমতেছে, একদম উপরে যে ভেলোসিটি জিরো, দেন ঠিক এর পরের পয়েন্টে এসে কি আবার কি করা শুরু করলো, নিচের দিকে অ্যাসেলারেট করা শুরু করলো না? তো তাহলে এই যে রেস্টে আসা ঠিক পরের সময় তার একটা ডাউনওয়ার্ড ভেলোসিটি পেয়ে যায়। এর জন্য ওখানে আর হরাইজন্টাল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় নাই। সে জাস্ট কি করবে, ম্যাক্সিমাম হাইটটাকে ওরকম জিরো ভেলোসিটিতে রিপ্রেজেন্ট করে দেন আবার নেগেটিভ অ্যাক্সিসে চলে গেছে, যে ডাউনওয়ার্ড ভেলোসিটিতে চলে গেছে। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এই ব্যাপারগুলি ছিল আমাদের বাউন্সিং বলের জন্য গ্রাফ, যেগুলো আমরা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের জন্য শিখছিলাম না আগে, যে প্রত্যেকটা আলাদা আলাদা সিচুয়েশনের জন্য গ্রাফগুলির শেপ কেমন হবে এগুলো দেখছি, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এসব জিনিস শিখছি। তো এখন এই ব্যাপারটা ছিল আমাদের বাউন্সিং বলের গ্রাফের জন্য। তোমাদের কারো কি চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলোর সলিউশন নিয়ে কোনো প্রবলেম আছে? চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলোর যে সলিউশনটা দিছিলাম ভিডিওতে, ওইটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না। ওকে, সো তাহলে চেক পয়েন্টের ওইটাই সমস্যা নাই। স্যার, আপনার কাছে বুকটা আছে না? হ্যাঁ হ্যাঁ, বুকে যে মোশন গ্রাফে চ্যাপ্টারে একটা ওখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, এটা একটু আর কি বুঝাই দিতে পারবেন এখানে এটা কি কেন হলো? ওকে, কোন ভেলোসিটি টাইম গ্রাফটা? এখানে একটাই ভেলোসিটি টাইম গ্রাফ আছে, ওই যে ওটা, হ্যাঁ। ওকে ফিগার বি যেটা। ওকে, ফিগার বি, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে ফিগার বি তে কি সমস্যা, কি বলছে, এটা কেমন টাইপের মোশন শো করতেছে? যদি আমরা দেখি, দাঁড়া এগুলো আমি মুছে দেই, এন্ড লেটস সি এখানে কি বলতেছে। ওকে, সো এখন বইয়ের এই যে ভেলোসিটি টাইম গ্রাফটা দেওয়া আছে, এটার মধ্যে কি বলা হয়েছে দেখি। তো কি বলতেছিল আমাদের ট্রিপের ব্যাপারে, কি করবে এখানে? এটা তো মনে হয় একজন নৌকা চালাইতেছিল নাকি? আহ এই যে, if we imagine a boat trip on a river, we could monitor the location of the boat over an hour that it travels for and plot the displacement time graph for these movements. আচ্ছা, ফার্স্টে তুমি কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা বুঝতে পারছো? এই যে এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা, এটা বুঝতে পারছো রাফিন? হ্যাঁ। আচ্ছা, সো এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফেরই কিন্তু আমাদের করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফটা আঁকার কথা নাকি? ওটা কি এইটারই হ্যাঁ। ভেলোসিটি টাইম গ্রাফ না? ওকে, হ্যাঁ। তো তাহলে এখন দেখো ফার্স্টে কি করতেছে, আমরা যদি এক্সপ্লেনেশনও না করি আমাদের কয়েকটা ব্যাপার বুঝে যাওয়া উচিত। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, এই রিজিয়ন পর্যন্ত গ্রাফটা লিনিয়ার, মানে কি the object is moving at a কনস্ট্যান্ট। constant velocity in the positive direction because gradient টা হলো পজিটিভ, রাইট? ইয়েস। ওকে, এখন এই ইয়েলো রিজিয়নটা দেখো, এই জায়গাটায় কি হচ্ছে, gradient of the displacement time graph is decreasing and এক সময় এসে গ্রেডিয়েন্টটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। সো তার মানে ওখানে অবজেক্টটা কি করতেছে, অবজেক্টটা ডিসেলারেট করতেছে, দেন ডিসেলারেট করে সে কি করলো, রেস্টে আসলো, তাই না? হ্যাঁ।
ওকে, সে রেস্টে এসে এই সার্টেন টাইমে যে অরেঞ্জ কালার দিয়ে যে মার্ক করলাম এই সার্টেন টাইম সে রেস্টেই ছিল, তাই তো? ডিসেলারেট করে রেস্টে এসে সে রেস্টেই ছিল, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এরপর কি হয়েছে, এই গ্রিন রিজিয়নে যদি আমরা দেখি এই জায়গাটায় হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, সে আবার একটা লাইন, এই লাইনটা কি স্ট্রেইট না? হ্যাঁ, the ওকে, constant velocity দিস লাইন ইজ স্ট্রেইট, towards. সো কনস্ট্যান্ট ভেলোসিটি কিন্তু টুয়ার্ডস দ্য অরিজিনাল পজিশন, সো তার মানে গ্রেডিয়েন্টটা কি নেগেটিভ গ্রেডিয়েন্ট না? সো ভেলোসিটি টাইম গ্রাফটা কি হবে, একটা হরাইজন্টাল লাইন ইন দা নেগেটিভ অ্যাক্সিস, রাইট? হ্যাঁ, ওকে, এরপরে এই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গাটায় দেখো তো স্টিফনেসটা কি, ওরে constant. দাঁড়াও 1 মিনিট। ওকে, ঠিক আছে, সো তাহলে গ্রিন কালারের গ্রিন রিজিয়ন আর এই যে এই কালারের নাম কি, আচ্ছা, সো তাহলে গ্রিন রিজিয়ন আর এই ব্লুইশ এই রিজিয়নটা, ঠিক আছে, পেস্ট কালারের অলমোস্ট, সো এখন এই দুইটা রিজিয়নের কি স্টিফনেস সেম বলো তো? Steepness same, হ্যাঁ সেম তো মনে হয়। স্টিফনেসটা দেখি আমরা, এই লাইনটা কি কন্টিনিউয়াস একটা লাইন নাকি? এখানে কিন্তু গ্রিন লাইনটার, এই যে দেখো গ্রিন লাইনটার স্টিফনেস কম, এটা একটু শ্যালো, আর এইটার স্টিফনেসটা আর একটু বেশি, ঠিক আছে? সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, খেয়াল করো, ব্যাপারটা হলো এরকম, কি জিনিস, ফার্স্টে যদি আমরা ভেলোসিটি টাইম গ্রাফটা তুমি যেভাবে বললো ওইভাবে করে যদি আঁকি, দেখো ফার্স্টে ভেলোসিটিটা কি, ফার্স্টে ভেলোসিটিটা হলো একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ইন দা পজিটিভ ডিরেকশন, সো ভেলোসিটি কনস্ট্যান্ট, দেন সে ডিসেলারেট করে কি করলো, রেস্টে আসলো, ডিসেলারেট করে রেস্টে আসলো, কিছুক্ষণ সে রেস্টেই থাকলো, ওকে, সে এখন কি করলো, নেগেটিভ ডিরেকশনে যাওয়া শুরু করলো, তাই না? হ্যাঁ, constant velocity নেগেটিভ দিয়ে। ডিরেকশনে যাওয়া শুরু করলে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, বাট দিস কনস্ট্যান্ট ভেলোসিটি ইজ যে এইখানের স্টিফনেসটা, এই যে এই গ্রিন রিজিয়নের স্টিফনেসটা কম, আর এই পেস্ট কালার রিজিয়নের স্টিফনেসটা কি বেশি, তো তাহলে এরকম অবস্থা, তাই তো? যে এখানেও সে নিচে যা নেগেটিভ ডিরেকশনে যাচ্ছিল কিন্তু স্টিফনেসটা ছিল কম, তো তাহলে ভেলোসিটি নেগেটিভ কিন্তু ভ্যালুটা কম, আর পেস্ট কালার রিজিয়নে কি সেম, যে সে নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, সো ভেলোসিটি নেগেটিভ কিন্তু স্টিফনেসটা কি আরেকটু বেশি, তাই তো? হ্যাঁ, তো তাহলে ভেলোসিটিটা কি মোর নেগেটিভ হইলো। এরপর এই জায়গাটা ফাইনাল, এখানের মধ্যে কি স্টিফনেসটা কি, এটা পজিটিভ স্টিফনেস নাকি নেগেটিভ স্টিফনেস, আর পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ positive. গ্রেডিয়েন্ট? পজিটিভ গ্রেডিয়েন্ট, পজিটিভ। তো গ্রেডিয়েন্ট হলো পজিটিভ এন্ড তার একটা সার্টেন এরকম স্টিফনেস আছে, তো এখন এই গ্রেডিয়েন্টটা হলো পজিটিভ and this has a certain steepness, so this will be our overall velocity time graph, তাই না? হ্যাঁ, তো প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের জন্য, এই যে এই রিজিয়নের জন্য ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, এই যে প্রথমে রেড রিজিয়নের জন্য ভেলোসিটিটা হলো কনস্ট্যান্ট, এই যে এটা, দেন এই ইয়েলো রিজিয়নের জন্য ডিসিলারেশন, এই যে ইয়েলো রিজিয়নের জন্য ডিসিলারেশন, দেন অরেঞ্জ রিজিয়নের জন্য রেস্টে ছিল, সো অরেঞ্জ রিজিয়নের জন্য রেস্টে ছিল, এই গ্রিন রিজিয়নের জন্য নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে, সো এটা পেস্ট কালার রিজিয়নেও নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে, বাট দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি অফ পেস্ট রিজিয়ন ইজ গ্রেটার দেন দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি অফ গ্রিন রিজিয়ন, সো তাহলে এখানের মধ্যে কি আর একটু বেশি নেগেটিভে যে কনস্ট্যান্ট, বুঝতে পারলা? হ্যাঁ, দেন এই জায়গাটায় ফাইনালি পজিটিভ গ্রেডিয়েন্ট এন্ড তার গ্রেডিয়েন্টের ভ্যালু একটা সার্টেন ভ্যালু আসলো, সো এটা পজিটিভ অ্যাক্সিসে কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে? তো এই জিনিসটাই তারা স্যার করছিলেন। এখানে হ্যাঁ বলো। হ্যাঁ ভেলোসিটির ভ্যালুস গুলি জাম্প কেন করছে? এইটা ফর অ্যাকচুয়ালি আমাদের এক্সাম্পল হচ্ছে রিয়েলিস্টিক না, বুঝছো? নেগেটিভ থেকে ডিরেক্ট পজিটিভ, ওই তো, মাঝখানে কোনো আর কি
এই জিনিসটা আর কি আমাদের রিয়েলিস্টিক না, আমাদের অ্যাকচুয়ালি কি হইতো, একটা অ্যাসেলারেটিং রিজিয়ন দেখানো লাগতো, যে নেগেটিভ ভেলোসিটি ছিল, দেন সে প্রথমে জিরোতে আসবে, দেন পজিটিভ ভেলোসিটি পাবে। এটা লজিক্যাল না? বাট এইখানে আমাদের যেহেতু গ্রাফগুলি অ্যাব্রাপ্ট ব্রেক দেখাইছে, তো এর জন্য আমরা ওইরকম শো করছি। কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যাল গ্রাফ কেমন হইতো? লজিক্যাল গ্রাফ হইতো এরকম, যে এই যে নেগেটিভ আছে, কি বলে, এই যে জিরো আছে, তো জিরো থেকে নেগেটিভে যাইতে হইলেও তো একটা সার্টেন টাইম লাগবে নাকি? হ্যাঁ তো তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল, একটা ইনক্লাইন্ড লাইন, দেন এরকম, দেন একটা ইনক্লাইন্ড লাইন, দেন এরকম, দেন এখান থেকে পজিটিভে যাইতে হইলে একটা অনেক তাড়াতাড়ি অ্যাসেলারেট করে পজিটিভ একটা ভেলোসিটি রিচ করলো, দেন কনস্ট্যান্ট, এমন দেখানো উচিত ছিল। বাট আমাদের ব্রেক গুলা এরকম অ্যাব্রাপ্ট শো করছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে, তো এর জন্য আমরা ভেলোসিটি টাইম গ্রাফেও কি করছি, ব্রেক গুলো এমন ভাবেই দিছি। বুঝতে পারছো? হ্যাঁ। তো এই জিনিসটা এক্সামে তো যেগুলো দেবে কোশ্চেন ওগুলো তো লজিক্যালি থাকবে, এরকম অ্যাব্রাপ্ট তো থাকবে না। এরকমই এরকমই এক্সামে বইয়ের মতনই দিবে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো তাহলে এই যে এটা দেখো, ফার্স্টে কনস্ট্যান্ট ভেলোসিটি, দেন ডিসেলারেট করলো, রেস্টে থাকলো কিছুক্ষণ, দেন নেগেটিভ ভেলোসিটি কনস্ট্যান্ট, এরপরে নেগেটিভ ভেলোসিটি কিন্তু এটা আরো বেশি নেগেটিভ, বিকজ স্টিফনেস আরো বেশি, দেন আবার পজিটিভ ভেলোসিটি। তো এর জন্য চেঞ্জ গুলো এমন অ্যাব্রাপ্ট দেখে আমরা কি করছি, এই লাইনগুলোকে জাস্ট এমন জয়েন করে দিছি। ঠিক আছে? তো এখন বুঝতে পারছো ভেলোসিটি টাইম গ্রাফটা কিভাবে আসছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে? হ্যাঁ তো এরকম যে কোনো ভেলোসিটি টাইম গ্রাফ আমরা কি করতে পারবো, আমাদেরকে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে দিলে তার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ আমরা স্কেচ করতে পারবো। ঠিক আছে? ওকে, সো তাহলে এই ব্যাপারটা ছিল আমাদের কি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ, দেন তাদের চেক পয়েন্ট কোশ্চেন গুলিতে তোমরা কেউ কোনো প্রবলেম ফেস করো নাই। বাউন্সিং বলের গ্রাফে যে প্রবলেম গুলি ছিল ওগুলো আমরা ডিসকাস করলাম মাত্র। ওকে, নাও আমাদের নতুন টপিক শুরু করব, দ্যাট উইল বি, আজকে আমরা মোমেন্ট করব বেসিক্যালি। ফার্স্টে আমরা অ্যাডিং ফোর্সেস এর এটাতে আসবো পরে, ফার্স্টে আমরা মোমেন্টটা শেষ করে দেন উই উইল স্টার্ট উইথ কম্পোনেন্টস, অ্যাডিং ফোর্সেস, ভেক্টর ডায়াগ্রাম অর স্কেল ডায়াগ্রাম, যেটা বলো। ওকে, তো নাও ফার্স্টে মোমেন্টস। মোমেন্টস আমাদের ও লেভেলসে যা পড়ে আসছে এর থেকে ডিফারেন্ট কিছুই না, এখানে কনসেপ্ট একদম সেম। কি ছিল আমাদের, মোমেন্ট ইকুয়াল টু হোয়াট নাফিস? মোমেন্ট অর এফ টি। টার্নিং ইফেক্ট অফ ফোর্স, এটা কি ছিল? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, ফোর্স ইনটু ডিসটেন্স বেসিক্যালি। ওকে, তো যেটা কি ছিল, ফোর্স multiplied by perpendicular distance of the force from the pivot point or from the turning point আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল প্রিন্সিপাল অফ মোমেন্টস কি ছিল মনে আছে পর্ষিয়া? শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? না স্যার, শোনা যায় না। পর্ষিয়া তোমার শুধু আমরা শুনতে পাচ্ছি নাকি ওইটার কথাটাই শুনতে পাইছি, বাকি কোনো কিছু শুনতে পাচ্ছি না? আচ্ছা মতখর বলো তো, যে প্রিন্সিপাল অফ মোমেন্টস কি ছিল মনে আছে?
system is in equilibrium, clockwise আর anti-clockwise equal হবে, sum of clockwise and এক্সিলেন্ট, when a anti-clockwise. system is in equilibrium sum of clockwise and anti-clockwise moment সমান সমান হবে। আচ্ছা আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটায় জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। আমরা একটু ওয়েট করি, বাকিরা জয়েন করে নিক, দেন কন্টিনিউ করতেছি, ঠিক আছে? স্যার ফিজিক্সে কি কোর প্র্যাকটিক্যাল আছে? হ্যাঁ আছে। এগুলো কি স্টুডেন্ট বুক শেষ করার পর? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট বুক শেষ করার পর স্টুডেন্ট বুকের মধ্যেও আছে, প্লাস ল্যাব বুকের মধ্যেও কোর প্র্যাকটিক্যাল গুলি আলাদা করে আবার লেখা, ঠিক আছে? সো আমরা দোনোটাই দেখবো, সমস্যা নেই। ওকে, সো তাহলে আমরা এখন কন্টিনিউ করি আবার। লেটস সি। ওকে, সো এখন ফার্স্টে টার্নিং ইফেক্ট অফ আ ফোর্স অর মোমেন্ট, এটা কি ছিল? মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স multiplied by perpendicular distance from pivot. আচ্ছা, তো এখন এইখানের জন্য আমরা এই চ্যাপ্টারে ও লেভেলসে কিন্তু একটা জিনিস পড়ছিলাম, সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি ছিল বলতো শোয়েব? যেখান থেকে ওয়েট অ্যাক্ট করে অবজেক্টের। যেখান থেকে ওয়েট অ্যাক্ট করে, অর দা পয়েন্ট ফ্রম হুইচ অল দা ওয়েট অফ অ্যান অবজেক্ট অ্যাপিয়ার্স টু অ্যাক্ট, যে অ্যাকচুয়ালি সব জায়গা থেকেই কাজ করে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটিটা কি এমন একটা পয়েন্ট যেটা ডানে বামে উপরে নিচে সব জায়গায় ম্যাসটা কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। ওকে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস? ইট ইজ দ্য পয়েন্ট ফ্রম হুইচ all the weight of an object appears to act, ঠিক আছে? এটা এমন একটা পয়েন্ট যেখান থেকে মনে হয় যে ওই অবজেক্টের ফুল ওয়েটটা ওই জায়গা থেকে কাজ করতেছে আর কি, ঠিক আছে? ওকে,
So এখন তোমরা ও লেভেলসে থাকতে সময় ইরেগুলার শেপড অবজেক্টের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করতে হয় ওরকম একটা এক্সপেরিমেন্ট করছিলা না এরিক? হ্যাঁ ভাইয়াজি। ওকে, সো ইরেগুলার শেপড অবজেক্টের জন্য আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বের করার প্রসিডিওরটা কেমন ছিল, যে আমরা কি করব, ওই ইরেগুলার শেপড অবজেক্টের একটা সার্টেন এন্ডে, যে মনে করো এই যে এমন আমাদের ইরেগুলার শেপড অবজেক্টটা, সো এখন আমরা কি করব, তার একটা সার্টেন এন্ডে একটা হোল ক্রিয়েট করব, দেন we will hang the irregular shaped object on a plumb line. যে এরকম, সরি দাঁড়া 1 মিনিট, আজানটা শেষ হয়নি। ওকে, সো তাহলে আমরা যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে একটা ইরেগুলার শেপড অবজেক্টের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করার লাগে ওই প্রসিডিওরের কথা কি ছিল, যে আমাদের এরকম একটা স্ট্যান্ড থেকে এমন একটা প্লাম্ব লাইন ঝুলাবো, যে কি একটা স্ট্রিং আর এর নিচে একটা হেভি ম্যাস, ঠিক আছে? তা এখন এখানের মধ্যে কাজটা কি থাকবে, আমরা এই অবজেক্টটাকে ওরকম ঝুলানোর পর দেন অবজেক্টটা কি করবে, এরকম ডানে বামে এমন সুইং করতে করতে ইভেনচুয়ালি সে একটা পয়েন্টে এসে স্টেবল হবে, তাই তো? সে মনে করে এরকম অবজেক্টটা এমন ছিল যে অবজেক্টটাকে এমন হ্যাং করছি, দেন সে এমন ডানে বামে এমন সুইং করতে 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 ইভেনচুয়ালি কি আসছে, রেস্টে আসছে। সো এখন তখন আমরা কি বুঝবো, এই যে অবজেক্টটা যখন নাকি সাসপেন্ড করা হয়েছে, ওকে, when a suspended object becomes stable, তখন আমরা কি বুঝবো, এই সাসপেনশন পয়েন্ট থেকে, সাসপেনশন মানে কি ঝুলাই দেওয়া আর কি, ঠিক আছে নাফিস? যে সাসপেনশন পয়েন্টটা মানে কি, যেখান থেকে অবজেক্টটাকে আমরা হ্যাং করতেছি। সো ওই সাসপেনশন পয়েন্টে ঝুলানোর পর যদি অবজেক্টটা কি করে, রেস্টে আসে বা স্টেবল হয়, তো তখন আমরা বুঝবো কি, ওই সাসপেনশন পয়েন্ট থেকে ভার্টিক্যালি নিচে এমন একটা লাইন যদি আমরা টানি, এই যে ব্লু কালার যে লাইনটা ড্র করলাম না, the center of gravity will lie at any point on the blue line, ঠিক আছে? আমরা কোন একটা অবজেক্টকে এরকম হ্যাং করানোর পর বা ঝুলানোর পর অবজেক্টটা যদি কি করে, ইভেনচুয়ালি একটা সার্টেন পজিশনে এসে ব্যালেন্সে আসে, তখন কি বলতে পারবো, যেই পয়েন্ট থেকে অবজেক্টটাকে কি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে বা ঝুলানো হয়েছে, ওই লাইনের, এই যে আমরা যেই ব্লু কালার যে লাইনটা ড্র করলাম, এই ব্লু কালার লাইনের যে কোনো একটা পয়েন্টে কি হবে, অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে। সো তাহলে আমরা তো শিওরলি বলতে পারবো না কোন পয়েন্টে আছে, সো তাহলে আমরা কি করলাম, আমরা এই ব্লু কালার একটা লাইন ড্র করে রাখলাম, এন্ড এটা কি কি দিলাম, লাইন নাম্বার 1, ঠিক আছে? সো এখন এই লাইনের কি হবে, মতখর এই লাইনের যে কোনো একটা পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে, তাই না? ওকে, সো এখন আমরা কি করব, আমরা সেপারেট আরেকটা পয়েন্ট ক্রিয়েট করলাম এখানে, মনে করো আমরা এমন একটা জায়গায়, যে এমন একটা জায়গায় আরেকটা হোল ক্রিয়েট করলাম, সো এমন একটা জায়গায় আবার হোল ক্রিয়েট করে আমরা আবার এটাকে স্ট্যান্ডের মধ্যে ঝুলাই দিব, ঠিক আছে? ওই হোল দিয়ে সাসপেন্ড করে দিব। ব্যাপারটা কেমন, এই, সো তাহলে এই আমাদের স্ট্রিং আর ব্লকটা, আর এখন অবজেক্টটাকে কি করলাম, এরকম ঘুরায়, যে এরকম একটা বাঁকায় তাকে আমরা হ্যাং করে দিছি। একটু আগে পয়েন্টটা কোথায় ছিল, যে একটু আগের ব্লু লাইনটা এখানে ছিল। সো এখন ওই সাসপেনশন পয়েন্টে, যে এখন আমাদের নতুন সাসপেনশন পয়েন্ট কোনটা বলতো রাফিন? যে নতুন সাসপেনশন পয়েন্ট হলো এই যে গ্রিন কালার দিয়ে যে একটা ডট দিলাম মাত্র, মার্ক করলাম, ওই গ্রিন কালার পয়েন্টটা কি, দিস ইজ আওয়ার নিউ সাসপেনশন পয়েন্ট, যে এই পয়েন্ট থেকে এখন আমরা কি করলাম, অবজেক্টটাকে আবার হ্যাং করে দিছি, ঠিক আছে? তো এখন এই পয়েন্ট থেকে আবার কি করবে, অবজেক্টটা সুইং করে করে ডানে বামে এরকম সুইং করে করে ইভেনচুয়ালি আবার স্টেবল হবে।
সো তখন এখানে স্টেবল হওয়ার পর আমরা কি বলতে পারবো, এখানে স্টেবল হওয়ার পর আমরা এরকম বলতে পারবো যে এই যে গ্রিন কালার যে এখন একটা লাইন ড্র করলাম, এই লাইন বরাবর যে কোন একটা পয়েন্টে কি হবে, along this line at any point on this line there will be the center of gravity of this irregular shaped object, তাই না? রাফিন বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ, বুঝছি। ওকে, তো তাহলে এখানে মধ্যে দেখো আমরা দুইটা এমন লাইন ড্র করছি, তাই না এরিক? আমরা দুইটা এরকম লাইন ড্র করছি, একটা হলো ব্লু কালার সাসপেনশন পয়েন্ট থেকে ব্লু কালার লাইনটা ড্র করলাম, দেন গ্রিন কালার ওরকম সাসপেনশন পয়েন্ট থেকে গ্রিন কালার লাইনটা ড্র করলাম। both of these lines are representing what? এই দুইটা লাইনই রিপ্রেজেন্ট করছে যে এই লাইনগুলার যে কোন একটা পয়েন্টের মধ্যে কি থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। সেন্টার তো নাও when they are intersecting, যে এই দুইটা লাইন যেই পয়েন্টে এসে ইন্টারসেক্ট করতেছে, এই যে এই পয়েন্টে, সো এটা কি, this will be the actual center of gravity of the irregular shaped object। বুঝতে পারছো নাফিস? সো এই জিনিসটা তো আমরা ও লেভেলস আগে করছিলাম, তাই না? This is the center of gravity of this irregular shaped object, ঠিক আছে? তো এইভাবে করে আমরা ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি বের করার টেকনিক শিখছিলাম। স্ট্যান্ডার্ড 8 এও আমরা শিখছি, ও লেভেলসেও রিক্যাপ করছিলাম, মাত্র এ লেভেলসে আবার দেখে নিলাম। কনসেপ্ট কিন্তু একদম সেম, ঠিক আছে? তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে বুঝতে, যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ ইরেগুলার শেপড অবজেক্ট আমরা কিভাবে বের করি? না, ওকে, প্রবলেম নেই। সো তাহলে এই ব্যাপারটা গেল। আমরা আরো কয়টা ডিফারেন্ট ওয়ে আছে যেটা দিয়ে কি করতে পারি, ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে পারি। কেমন? এটাও তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে একটা সুন্দর জিনিস লেখা। কেমন? মনে করো একটা ব্রুম স্টিক, ঠিক আছে? একটা ব্রুম স্টিক, এটা হলো একটা ইরেগুলার শেপড অবজেক্ট। সো এখন একটা ইরেগুলার শেপড অবজেক্টের আমরা কি করতেছি, আমরা তাকে এমন, এই যে এই ইরেগুলার শেপড অবজেক্টটাকে একটা পিভট পয়েন্টে এমন আমরা ঝুলাই দিছি, ওকে? বা মনে করো আমরা এমন করলাম, কি করলাম, এই যে এমন একটা প্রিজমের উপরে, মনে করো এরকম একটা পয়েন্টে এমন একটা প্রিজমের উপরে কি করলাম, আমাদের এই ব্রুম স্টিকটাকে এমন বসাইছি। সো এই হবে আমাদের ব্রুম স্টিকটা। সো এখন এখানের মধ্যে দেখো, এইদিকে দেখা যাচ্ছে কি বেশি ম্যাচ হয়ে গেছে না লেফট হ্যান্ড সাইডে? সো এখন আমরা কি করব, আমরা এটাকে একটু ডানে বামে সরাবো, ঠিক আছে? আমরা এটাকে একটু 2 and 4 এরকম সরায় সরায় আমরা রিলিজ করে করে দেখবো যে কোন সময় এই ব্রুম স্টিকটা এই সাপোর্টের উপরে, যে এই সাপোর্টটার উপরে ব্যালেন্সে আসে, ঠিক আছে? মতকর কি বলতেছি বুঝতেছো? যে আমরা কি করব, এই যে প্রিজমটা আছে, এই প্রিজমের উপরে এই ইরেগুলার শেপড অবজেক্টটাকে বসাবো, দেন এটাকে লেফট এন্ড রাইট এমন সরায় 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 একটু সরাবো, দেন থামবো, দেখবো যে সে কি স্টেবল ভাবে থাকতে পারে নাকি পড়ে যায়। তো এরকম ডানে বামে এমন সরাইতে সরাইতে ইভেনচুয়ালি আমরা কি এমন একটা পয়েন্ট পাবো না যেখানে সে কি হবে, স্টেবল থাকবে, যে পুরাপুরি হরাইজন্টাল থাকবে। হ্যাঁ, তো তখন ওই সময় আমরা বুঝবো কি, এটাকে ডানে বামে সরাই, ইভেনচুয়ালি যদি এমন একটা পয়েন্ট পাই যেখানে এসে সে স্টেবল হয়েছে, সো দ্যাট উইল বি দা, এই যে এই পয়েন্টের বরাবর উপরে, এই যে এই জায়গার যে কোন এক পয়েন্টের মধ্যে কি থাকবে, যেখানে যে সার্কেলটা ড্র করলাম এইখানের যে কোন একটা পয়েন্টের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে ইরেগুলার শেপড অবজেক্টের, তাই তো? হ্যাঁ, ওকে, সো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলছে, কি জিনিস, ইরেগুলার শেপড অবজেক্টের জন্য, যে the center of gravity of an irregularly shaped object will still follow the rule that it is the point at which the weight appears to act on the object, যেটা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির মেইন ডেফিনেশন। সো এখন বলতেছে কি, a Bunsen burner for example has a heavy base, সো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কি থাকে, নিচের দিকে থাকে। যে বানসন বার্নারের বেসটা এরকম থাকে, যে এখান থেকে এরকম আগুন জ্বলে, সো সেন্টার অফ গ্র্যাভিটিটা কি থাকে, এরকম নিচের দিকে, ওকে? As such, the center of gravity is low down near the concentration of mass.
as there will be greater attraction by the earth's gravity to this large mass. তো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি বানসেন বার্নারের জন্য বা কোনো অবজেক্টের বেস মানে কোন একটা অবজেক্টের ডাউনওয়ার্ড পার্ট যদি খুবই ব্রড হয় আর খুবই ওয়াইড হয়, সো তখন সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হবে লোয়ার পার্ট অফ দ্য রিজিয়নে থাকবে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো, ফাইন্ডিং দ্য সেন্টার অফ mass of an irregular rod. So এখন এটার জন্য কি করা যায়, যে in this investigation we use the principle of moments to find the center of gravity of a broom. It is not easy to estimate or determine the location of the center of gravity by looking at the broom because it is not a symmetrical object. Normally একটা symmetrical object হলে, যে একটা rectangle হইলে তার এই ডায়াগোনাল গুলি যেখানে ইন্টারসেক্ট করে ওখানের মধ্যে আমরা পেয়ে যাই, তাই না? দেন একটা সার্কেলের একদম সেন্টারের মধ্যে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি হয়, এগুলা বের করা ইজি। কিন্তু ইরেগুলার শেপড অবজেক্টের জন্য তো জাস্ট দেখে বলে দেওয়া যায় না, তার জন্য কি উইথ দ্য এক্সট্রা ম্যাস এট দ্য ব্রাশ হেড এন্ড, যে যেখানে ওই ঝাড়ুটা লাগানো ওই এন্ডের কি ম্যাসটা বেশি, এর জন্য দ্য সেন্টার অফ গ্র্যাভিটি উইল বি নিয়ারার টু দ্যাট এন্ড। এটা দেখছো, এর জন্য এই দিকে লেন্থটা বেশি, এই দিকে লেন্থটা কম, কিন্তু স্টিল এই পাশের ম্যাস আর এই পাশের ম্যাস হলো সমান সমান। কিভাবে হইলো এটা? বিকজ এই যে এইটা আছে না, এই মাথাটার নিজের একটা ম্যাস থাকবে না, সো ওভারঅল লেফট হ্যান্ড সাইডে লেন্থ কম, কিন্তু এখানে কি ওই হেভি ব্রুমটা আছে, সো তাহলে ওইটার জন্য কি হচ্ছে, ওই ব্রাশের ম্যাসের জন্য ওভারঅল এই লেফট হ্যান্ড সাইড আর এই রাইট হ্যান্ড সাইডের ম্যাস দুইটা সমান সমান। তো এর জন্য এই দুইটা পয়েন্টের মাঝে দিয়ে যে এই পয়েন্টটা এর জন্য কি ক্রিয়েট হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারছো শোয়েব? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলতেছে কি জিনিস, যে ইফ ইউ ক্যান ব্যালেন্স দ্য ব্রুম অন দ্য এজ অফ আ থিক মেটাল রুলার দেন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি মাস্ট লাই অ্যাবাভ দ্য রুলার এজ। এই যে রুলারের এজের উপর বা আমরা এখানে প্রিজমের এজের উপর বসাইছি, তো তার মানে এই এজের উপরে যে কোনো একটা পয়েন্টে কি থাকবে, এই ব্রুমের সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে। বুঝতে পারছো? আর মাঝে মাঝে এমন নাও পাইতে পারি যে মাঝে মাঝে আমাদের এরকম ডানে বামে সরায় বের করতে খুবই টাইম লাগতে পারে, তো এটার জন্য আমরা কি করতে পারি, উই ক্যান ইউজ দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস। কি জিনিস এখানের মধ্যে ফার্স্টে এটা বলে দিতেছে যে as the perpendicular distance from the line of action of the weight is 0 the moment is 0 so the broom sits in equilibrium। আচ্ছা, সো মোমেন্টের ফর্মুলা দিয়ে বা মোমেন্টের ক্যালকুলেশন দিয়ে কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করা হয় এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব নেক্সট ক্লাসে। সো ফার্স্টে তোমাদেরকে আমি ওই তোমাদের মে ব্যাচের লেকচার ভিডিওটা দিব, ফার্স্টে ওইটা দেখে রাখবা, দেন ওই জিনিসটাই আমরা আবার রিক্যাপ করব নেক্সট ক্লাসে, যে ওই জিনিসটা নিয়ে তোমরা ফার্স্টে নিজেরা দেখে রাখলে আগে থেকে আইডিয়া পাইলা যে মোমেন্ট নিয়ে আমরা কি কি ডিসকাস করব, যে লাইন অফ অ্যাকশন বুঝা নিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, দেন আমরা ফার্দার ডিসকাশন করব মোমেন্ট নিয়ে। ঠিক আছে শোয়েব? ওকে। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।